এসএনও ক্রনিকলের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। আজ তৃতীয়া, আপনাদের সকলকে জানাই তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছি দমদম পার্ক তরুণ সংঘের পুজো মণ্ডপে। ওনাদের এবছরের থিম শুধু থিম নয়, বরং সেটা রহস্য, টান টান উত্তেজনা। ওনাদের এবছরের থিম সত্যের অন্বেষণ, অর্থাৎ সত্যান্বেষী। এই সত্যান্বেষী বলতে ওনারা কি বোঝাতে চেয়েছেন সেটাই ক্লাবেরা কর্তৃপক্ষকে ইতিমধ্যে পেয়ে গিয়েছে। আমাদের সাথে কথা বলবো ওনার সাথে। স্যার, সত্যান্বেষী এই যে থিম, এটার ভাবনা চিন্তা আপনাদের কি বোঝাতে চেয়েছেন এই থিম? দেখুন, সত্যান্বেষী বলতে বাঙালি একজনকেই বোঝে, সেটা হচ্ছে ব্যোমকেশ বক্সী। তো আমরা ব্যোমকেশ বক্সীকেই আমাদের এই প্যান্ডেলটা, এক প্যান্ডেল ব্যোমকেশ, তো সেটাকেই আমরা উপস্থাপনা করেছি, তার প্রতি ট্রিবিউট দিয়েছি। ব্যোমকেশ বক্সীর মোট 32টি গল্প আছে। তো এই 32টি গল্পের মধ্যে 22টি গল্প আমরা কিছুটা ইলাবোরেট করে, কিছু প্রপস ইউজ করে আমরা দেখিয়েছি। আর এই গল্পটার যা এসেন্স, এটা শরদিন্দুবাবু নিজে চেয়েছিলেন, যে নিজে যেটা ভেবে করেছিলেন, যে গল্প থেকে উনি অনুপ্রাণিত হয়ে করেছিলেন, সেই একদম এক্স্যাক্ট ফর্মটাকে আমরা বজায় রাখার চেষ্টা করেছি। আর যেহেতু এই একটা রহস্য রোমাঞ্চ ব্যাপারটা একটা মানে খুবই কি বলবো, এটা কিশোর সাহিত্য থেকে বলতে গেলে প্লাস 8 থেকে 80 সবার খুব ভালো লাগে। আর সেই জন্য আমরা একটা পপ আর্টের মাধ্যমে পুরো ব্যাপারটা দেখিয়েছি। এই পপ আর্টও কিন্তু 8 থেকে 80-র কাছে ভীষণভাবে জনপ্রিয়। যখনই কেউ মণ্ডপে আসবে তার কিন্তু মনে হবে যেন একটা পুরো কমিক ওয়ার্ল্ডে ঢুকে গেল। তো সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন আমাদের যা ইনস্টলেশন আছে, যা আর্ট ফর্ক আছে, সেটা দেখে লোকের খুব ভালো লাগবে। আর আরেকটা কথা হচ্ছে, এখানে প্রচুর বাড়ি আমরা দেখিয়েছি, কারণ প্রতিটি বাড়ির একটা চেনা বাড়ির একটা অচেনা গল্প আছে। কেন আমরাই বুঝতে পারি, হয়তো আমাদের পাড়ায় আমি জানি এই বাড়িটার সামনে দিয়ে হয়তো রোজ যাই, কিন্তু হট করে দেখলাম সেই বাড়িতেই কোনো একটা এমন ঘটনা ঘটে গেল যেটা আমরা কখনো আগে ভাবিনি। তো সেই রকমই কিছু ঘটনা যেরকম বাড়িতে ঘটেছিল, যে বাড়িতে ঘটেছিল, এবং সেখানে ব্যোমকেশ বক্সীর প্রবেশ হয়েছিল, এবং সেখানে তিনি আশ্চর্য বুদ্ধি বলে সেই প্রবলেমগুলো বা সেই রহস্যটাকে সলভ করেন। তো এবার কোনো বাড়ি যদি আমরা দেখাতে চাই, আমরা উল্টো দিকের বাড়িটাই দেখি। এই যে এই গল্পটা হচ্ছে মাকড়সার রস। এখানে কিন্তু ব্যোমকেশ বক্সী নিজে যাননি, পাঠিয়েছিলেন তার সহকারী কাম বন্ধু অজিতকে। এই ঘটনাটা হচ্ছে যে এক বৃদ্ধ, প্রচন্ড রূপ মানে খারাপ স্বভাবের এক ভদ্রলোক, তার একটা অসুখ আছে এবং সেই অসুখটা কিছুতেই সারছে না, এবং তার একটা অদ্ভুত নেশা হচ্ছে মাকড়সার রস। আর এটা যখনই উনি খান তো শরীর খারাপ হয়ে যায় এবং তিনি আরো অসুস্থ হয়ে যায়। তাই জন্য তার বাড়ির লোক ভীষণভাবে মানে চিন্তিত, তাকে প্রায় গৃহবন্দী করে রেখেছে, কিন্তু তা সত্ত্বেও তার এই মাকড়সার রস খাওয়াটা আটকানো যাচ্ছে না। এটা কিভাবে হলো, এটা ব্যোমকেশ বক্সী খালি তার বন্ধুর কাছ থেকে ফোনে বা সামনাসামনি কথা বলাতেই পুরো জিনিসটা উনি সলভ করেন। তো এরকমই বিভিন্ন তার সলভ এর কিভাবে সলভ করেন সেরকম বিভিন্ন বাড়িগুলোতে দেখিয়েছি। এছাড়াও ব্যোমকেশ কিন্তু আগে একজন রক্ত মাংসের মানুষ, আগে বাঙালি, তারপর একজন সত্যান্বেষী বা ডিটেকটিভ, যদি উনি ডিটেকটিভ বলাটা নিজেকে পছন্দ করতেন না। তো সেই হিসেবে দেখলে দেখা যায় যে আমরা তার মানবিক দিকটা খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। যেমন বহু ক্ষেত্রে উনি যখন দেখেছেন যে অপরাধী সে বাধ্য হয়ে এই অপরাধটা করেছে, তাই উনি চাইলেও হয়তো তাকে ধরিয়ে দিতে পারতেন, কিন্তু তার মানবিক দিক থেকে তাকে তার নাম পুলিশের কাছে দেয়নি। যেমনই মগ্ন মৈনাকে, একজন বিখ্যাত পলিটিশিয়ান, তিনি দেশের জন্য অনেক কিছু করেছিলেন এবং সেই জন্য তার যথেষ্ট সুনাম ছিল, কিন্তু তিনি আবার একজন গুপ্তচরের প্রেমে পড়ে দেশের জন্য দেশের কিছু গুরুত্বপূর্ণ নথি সেই গুপ্তচরের হাতে দিয়ে দিয়েছিলেন। পরে যখন তিনি ধরা পড়েন, নিজেকে গুলি মেরে সুইসাইড করেন। এবার দেখা যাক, ব্যোমকেশ কিন্তু চাইলে তাকে ধরিয়ে দিতে পারতো, বা মারা যাবার পরেও লোকের কাছে বলে দিতে পারতো যে না, ইনিই কিন্তু অ্যাকচুয়ালি গুপ্তচরের কাছে সমস্ত তথ্য দিয়ে দিয়েছিলেন, কিন্তু ব্যোমকেশ সেটা করেননি। বলছে উনি তো নিজে মৃত্যুবরণ করে নিজের পাপের প্রায়শ্চিত্ত করেছেন, তার নাম যে সুনামটা আছে সেটা যেন নষ্ট না হয়, সেই জন্য কিন্তু নামটা উনি কারুর কাছে রিভিল করেননি।
আর এটাই হচ্ছে ব্যোমকেশ, আর এটাই হচ্ছে বাঙালি। কেন শরদিন্দু বাবু কিন্তু নিজে বারবার বলেছেন যে ব্যোমকেশ হচ্ছে বাঙালির প্রতীক, সোজা শিরদাঁড়ার প্রতীক। স্যার, ব্যোমকেশ ডায়েরি আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, এই ব্যোমকেশ ডায়েরি থেকে আপনারা কি বোঝাতে চাইছেন? আচ্ছা, ব্যোমকেশের ডায়েরিটা অ্যাকচুয়ালি পপ আপ বুক, 8 পাতার একটা বই। আমাদের কালকের থেকে যখন লাইভ পারফরমেন্স শুরু হবে তখন এই 8টা পাতা আমরা দর্শকদের জন্য খুলে খুলে দেব একটা নির্দিষ্ট ইন্টারভাল অন্তর অন্তর। এটা একটা বিশাল বড় পপ আপ বুক তৈরি করা হয়েছে। আর ব্যোমকেশের ডায়েরি হচ্ছে ব্যোমকেশের প্রকাশিত প্রথম বই। ব্যোমকেশের মোট 3টে না 4টে গল্প আগে পত্রিকায় প্রকাশিত হয়েছিল, পরে সেই 4টে গল্প একত্রিত হয়ে এই ব্যোমকেশের ডায়েরি নাম দিয়ে সেটা বের হয়। এটা গেল। এবার এই ব্যোমকেশের ডায়েরি যে 4টে গল্প ছিল তার মধ্যে পথের কাঁটা ছিল অন্যতম, এবং পথের কাঁটা ছিল ব্যোমকেশের পাবলিশ হওয়া, ব্যোমকেশের প্রকাশ হওয়া প্রথম গল্প। তো সেই পথের কাঁটাটা আমরা এই পপ আপ আর্টের মাধ্যমে দেখিয়েছি। আর এই পথের কাঁটা গল্পে যেটা বিশেষত্ব, যে ব্যোমকেশ এমন একজন লোক, আমরা যখন খবরের কাগজে খবর পড়ি, ব্যোমকেশ খবরের কাগজে বিজ্ঞাপন পড়তো এবং সেই বিজ্ঞাপনেই বলতো নাকি সমস্ত খবর লুকিয়ে আছে। সেরকমই একটা পথের কাঁটা লেখা বিজ্ঞাপন তার চোখে দৃষ্টি আকর্ষণ করে, যে এখানে লেখা ছিল যদি কেউ তার পথের কাঁটা সরাতে চাও তাহলে অমুক দিনে অমুক স্থানে চলে এসো। এটা অ্যাকচুয়ালি দেখা যায় একটা ভাড়াটে খুনির গল্প, যে সে এরকম ভাবে বলছে তুমি তোমার যে শত্রু বা পথের কাঁটাকে দূর করতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমার হয়ে তাকে মেরে দেবো। তো একই সাথে যখন অ্যাডভার্টাইজটা বেরোয়, বিজ্ঞাপনটা বেরোয়, সেই সময় গ্রামোফোন পিন হত্যা রহস্য সমস্ত কাগজে ছেয়ে গেছিল। সেটা একটা অদ্ভুতভাবে খুন হচ্ছিল, যে লোকে মারা যাচ্ছে হার্টের মধ্যে গ্রামোফোন পিন, তখন তো গ্রামোফোন রেকর্ডে লোকে শুনতো, তাতে ছোট পিনটা হার্টের মধ্যে ফুটো করে ঢুকে যেত। তো ব্যোমকেশ সামহাও এই দুটোর মধ্যে একটা মানে ওটা পথের কাঁটা বলছে, আবার পিনটাকে যদি আমরা একটা কাঁটা হিসেবে ধরি সেটা, এবং সেই ঘটনাটা বারবার হয়ে চলেছে, 5-6টা এরকম মার্ডার হয়ে গেছে, একটা লিঙ্ক খুঁজে পেয়েছিল। আর ঘটনাচক্রে ব্যোমকেশের কাছেও এইরকম একজন ক্লায়েন্ট আসেন, যে তাকেও ওই পথের কাঁটা দিয়ে মারার চেষ্টা করা হয়, কিন্তু তার বুক পকেটে একটা ট্যাগ ঘড়ি থাকাকালীন ওই ট্যাগ ঘড়িতে গিয়ে কাঁটাটা লাগে, তার বুকে লাগে না, সেই জন্য উনি বেঁচে যান। এবার তার সম্পর্কে তাকে নিয়ে অনেক কিছু মানে খোঁজ খবর করার পর জানতে পারে যে ভদ্রলোক এক নর্তকীর প্রেমে পড়েছেন, এবং সে বৃদ্ধ ভদ্রলোক এই যে দেখা যাচ্ছে, সেই নর্তকীকে তিনি তার সমস্ত কিছু সম্পত্তি দিয়ে রেখেছেন। কিন্তু এই যে নর্তকীটি, এরও একটি প্রেম আছে, এবং সেইটা হচ্ছে সেই ভদ্রলোকের উকিলের সাথে। এবার সেই ভদ্রলোকের উকিলটি ভেবেছে যদি আমি এনাকে মেরে দিতে পারি তার সমস্ত সম্পত্তি মেয়েটি পাবে, তাহলে তারা পরে সুন্দরভাবে সেটেল করবে। এটাই ছিল, মানে ওই ভদ্রলোকের উকিলই ছিল এই ভদ্রলোকের পথের কাঁটা। তো এবার যে বিজ্ঞাপন মাফিক ব্যোমকেশ বক্সী তার সহকারী অজিতকে একটা মানে ছদ্মবেশে বলেছিল একটা ল্যাম্পপোস্টের সামনে দাঁড়িয়ে থাকতে, সেই ল্যাম্পপোস্টের সামনে তাকে সহকারীকে দাঁড় করিয়ে রেখেছিল, এবং নিজেও একটা ছদ্মবেশে, যে পাশের যে ছবিটা দেখা যাচ্ছে ছোট, নিজেও সে দেখছিল যাতে অজিতের কোনো ক্ষতি না হয়। তো ওদের একটা মানে ইয়ে ছিল যে লোকটা আসবে একটা পকেটে কোনো কিছু গুজে দিয়ে চলে যাবে, সেটাই হবে পথের কাঁটা সরানোর একটা ক্লু। নেক্সট পেজ। দেখা যায় না এতক্ষণ দাঁড়িয়ে আছি যে পকেটে কিছু ফেললো না কিনা। এই পুরো থিম বা এই পুরো প্যান্ডেল বানাতে আপনাদের ঠিক কত দিনের সময় লেগেছিল সেটা? টোটাল রিসার্চ ওয়ার্ক আছে প্রায় 9 মাস, আর বানাতে 3.5 মাস সময় লেগেছে। হ্যাঁ, এবারে যখন দেখলো ওই সেদিনকে ওরা যখন গেছিল সেখানে ওর একটা পকেটে একজন কাগজ দিয়ে চলে গেছিল, এবং সেটা পাওয়ার পরে ব্যোমকেশ খুব চিন্তায় পড়ে গেছিল যে কি হচ্ছে, এই যে খুন হচ্ছে,
খুনে কি আওয়াজ আসছে, খুনের সময় কি কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে কিনা, এসব অনেক কিছু। ও নিচে খুব ঘরকুনো ছিল, কিন্তু ঘরে বসে কিন্তু খুব ভাবতো, প্রখরভাবে ভাবতো। সে ভেবে একটা সমাধানের চেষ্টা করছিল। টিনটিন ওটা ওদিকে যায়। এরপরে ঘটনাচক্রে যে অ্যাকচুয়াল খুনি, যে অ্যাডভার্টাইজটা দিত যে পথের কাঁটাকে সরান, সে পথের কাঁটা সেই ব্যক্তি, সেও কিন্তু ধরে ফেলেছিল তার পেছনে ব্যোমকেশ আছে। সেই নিজে এসে ব্যোমকেশের কাছে যায় একটা কেস নিয়ে, যে আমি এই প্রবলেমে পড়েছি, আপনি আমাকে এখান থেকে উদ্ধার করুন। এটা পুরোটাই একটা মানে সাজানো ঘটনা ছিল। তো ব্যোমকেশ সেই অনুযায়ী ওনার কাছ থেকে 10 টাকা অগ্রিমও নিয়েছিল, যে একটা কেস, আমি তো কেস নিই, অ্যাডভান্স ছাড়া তো হবে না, তাই 10 টাকা অ্যাডভান্সও নিয়েছিল। দেখা যাচ্ছে ব্যোমকেশ যার পেছনে খুঁজছে অপরাধীকে, সেই অপরাধী নিজে ব্যোমকেশকে একটা সমস্যা সমাধানের জন্য ব্যোমকেশের কাছে নিজে দেখা করে। পরের পেজ, নেক্সট পেজ। যখন ব্যোমকেশও সেটা বুঝতে পারে এবং নিজেও ওরা আবার একটা ছদ্মবেশ ধারণ করে, এবং ছদ্মবেশ ধারণ করে বুকের মধ্যে চীনামাটির প্লেট লাগিয়ে রাখে, যাতে যদি কেউ ওই পথের কাঁটাটা আবার ওর বুকের কেউ মারতে যায়, তখনই সেটা যেন নিজেকে প্রোটেক্ট করতে পারে, কাইন্ড অফ বুলেট প্রুফ বলে এখানে দেখাচ্ছে। সেটাই নেক্সট পেজ, নেক্সট পেজ। তারপরে ওরা নির্দিষ্ট কথা মতো নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে কখন যে অতটাই সে আসবে। এবং আজকে যেহেতু আমাদের লাইভ পারফরমেন্স হচ্ছে না, সেখান থেকে কিন্তু সত্যি সত্যি ওই আসল যে খুনি সেই বইয়ের মধ্য থেকেই বেরোবে লাইভ। এবার একটা কথা বলা রাখা যায় যে এই পথের কাঁটাটা সে কি করে করেছিল। সে কি করতো, যখন সাইকেল চালাতো, সে সাইকেল চালিয়ে খুন করতো। সাইকেলের যে বেলটা হয়, বেলের মধ্যে কোনো এক কায়দায় গ্রামাফোন পিন লুকিয়ে রাখতো, আর বেলটা যখন পুশ করতো সেটা গিয়ে সামনের লোককে গিয়ে মারতো। তো এই জিনিসটা আমরা যখন লাইভ পারফরমেন্স হবে সেই সময় আপনারা দেখতে পাবেন। ধন্যবাদ স্যার। তো যেমনটা উনি এতক্ষণ বললেন যে ওনাদের পুরো এই মণ্ডপটা কিন্তু শুধুমাত্র একটি পুজো মণ্ডপে স্থায়ী নেই, বরং টান টান রহস্য, টান টান উত্তেজনা, প্রত্যেকটি গল্প উনি আমাদের বলে শোনালেন। থ্যাংক ইউ ওনাকে, উনি এতক্ষণ ধরে আমাদের প্রত্যেকটা ব্যোমকেশ বক্সির গল্প শোনালেন। এই প্যান্ডেলটা কিন্তু মিস করলে একদম চলবে না। ব্যোমকেশ বক্সি কোথাও না কোথাও আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন, একটা আবেগ। বাংলা সাহিত্যের কাছে এটা একটা সত্যি আবেগের জায়গা। দুর্গা প্রতিমাটা যদি আমি একটু আরেকবার দেখাতে বলি, দুর্গা প্রতিমাটার সাথেও জড়িয়ে রয়েছে ব্যোমকেশ বক্সির গল্প। এতক্ষণ ধরে উনি প্রত্যেকটা গল্পই আমাদের বললেন, এবং দুর্গা প্রতিমা নিয়েও রয়েছে এক বিশেষ গল্প। তো আমি আবারও বলছি, আগেও বলেছি আমি, এই মণ্ডপটা কিন্তু কোনোভাবেই মিস করলে একদমই চলবে না। এই মণ্ডপে রয়েছে টান টান উত্তেজনা, টান টান রহস্য। আপনি যেন মনে করবেন কোথাও না কোথাও আপনি সেই গল্পের মধ্যে ঢুকে গেছেন, সেই ব্যোমকেশ বক্সির সেই পুরনো গল্পগুলি, যেটা এখনো বাঙালির মনে কোথাও না কোথাও প্রভাব ফেলছে, বাঙালির কাছে এখনো কোথাও না কোথাও ইমোশন হয়ে রয়ে গিয়েছে। ক্যামেরায় সৌম্যজিতের সঙ্গে ওয়েন্দ্রিলা, ক্রনিকল, রিফ্রেশিংলি ডিফারেন্ট। ভালো